আবারও উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ভারত সীমান্তে। স্পষ্ট ভাষায় বলা হয়েছে, বাংলাদেশকে ভয় দেখিয়ে আর কোনো লাভ হবে না। আওয়ামী লীগ যেই বদমাইশিটা 4 বছর 5 বছর সময় নিয়ে শুরু করেছিল, আপনারা সেটা 2 মাসে শুরু করেছেন। আপনাদের কপালে কিন্তু শনি আছে, মাথায় রাখেন। 24-এর তরুণরা কিন্তু ঘরে ফিরে যায় নাই। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমার সহকর্মীর মতো আমি একইভাবে বলছি, আমরা কোনো গণমাধ্যমের বিপক্ষে নই, কোনো টেলিভিশন, কোনো রেডিও, কোনো পত্রিকার বিপক্ষে নই, কারো দালান ভেঙে দেওয়া, কোনো পত্রিকা অফিস চালিয়ে দেওয়ার পক্ষে নই। কিন্তু আমরা চাই প্রত্যেকটা গণমাধ্যম আজাদির পক্ষে থাকবে, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে থাকবে, সরকারের সমালোচনা করবে, বিরোধী দলকে কথা বলবার সুযোগ দেবে। এখানে শহীদদের লেখা কয়েকটি চিঠি আছে। মাফিয়া শেখ হাসিনা তার খুনিদেরকে যে সরাসরি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য, অভিনয় পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন। মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমাদের মোহাম্মদপুরের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, দয়া করে আপনি যে অকর্মণ্য এমপি মোহাম্মদপুরে দিয়েছেন সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। কাজেই আপনি সরাসরি মোহাম্মদপুরের দিকে নজর দিয়ে মোহাম্মদপুরের সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। আর না হয় এটা বিস্ফোরিত হতে পারে, এর বিস্ফোরণ ঘটতে পারে। তখন শুধু মোহাম্মদপুর অকর্মণ্য এমপি নয়, এর দায় গোটা বিএনপি সরকারকে বহন করতে হবে। তাহলে আমি 2টা ভারতীয় সেনা মারতে চাই। আবার বোঝেন, ভারতে একটা সিভিলিয়ান যদি আমার মারে, তাহলে তুমি 2টা তাদের কাকে মেরে দিবা? তাদের যে বর্ডারের গার্ড আছে বিএসএফ, 2টা বিএসএফ এর লাস্টে। এই কারণে কিন্তু তখন দেখেন, ভারত যত চেষ্টাই করুক আমার পাহাড় দখল নিতে পারেনি। ইন্ডিয়া বহুদিন থেকে কিন্তু বলছে যে তারা একটা হিন্দু রাষ্ট্র তৈরি করবে। এটা কিন্তু আজকের কথা না, বহুদিন থেকে বলছে। ইন্ডিয়ান আর্মি ভায়া পাকিস্তান ওয়াজ ডিফিটেড, মুক্তিযুদ্ধের নাম বন্ধ নাই, কিন্তু পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ইন্ডিয়ান আর্মির কাছে। বিএনপি এমন ফাঁদে পড়েছে, এই পরিস্থিতি থেকে কিছুতেই উত্তরণ সম্ভব না। এই ফাঁদে বিএনপিকে ঘুরপাক খেতে হবে, এমনকি বিএনপি হয়তো ক্ষমতায় টিকতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। বিএনপি এমন ফাঁদে পড়েছে, এই পরিস্থিতি থেকে কিছুতেই উত্তরণ সম্ভব না। এই ফাঁদে বিএনপিকে ঘুরপাক খেতে হবে, এমনকি বিএনপি হয়তো ক্ষমতায় টিকতে পারবে না। দর্শক, আমি তো দেখতে পাচ্ছি যে বিএনপির ভাগ্যাকাশে কালো মেঘ, বিএনপির কপাল পুড়েছে। বিএনপির একবার চালাকি করতে যে ধরাটা খেয়েছিল, সেই ধরায় 17 বছর ভুগতে হয়েছে। এবার সেই ধরা খেতে যাচ্ছে। এবার 17 বছর, এবার হয়তো জীবনও আর বিএনপি রাজনীতি ফিরতে পারবে না। 2006 সালে 4 সালে যে বৃত্তি আটকা পড়েছিল, সেই বৃত্তি বিএনপি আটকা পড়ছে। বিএনপি কঠিন ফাঁদে পড়েছে, আগুনে হাত দিয়েছে। কি করেছে আমি দেখাবো দর্শক, আপনি আশ্চর্য হবেন যে বিএনপি কতটা ঝুঁকির মধ্যে আছে। তার আগে একটু এই জিনিসটা আপনাকে বোঝাতে হবে যে বিএনপি যে 17 বছর বাংলাদেশের উপর ফেসিবাদ চাপিয়ে দিয়েছিল, এখন বলবেন যে বিএনপি চাপিয়ে দিয়েছিল। না, ফেসিবাদ তো আওয়ামী লীগ করেছিল, কিন্তু বিএনপির ব্যর্থতার কারণে। আওয়ামী ফেসিবাদের দায় বিএনপির। প্রথম দায় হচ্ছে বিএনপির ভুলেই ফেসিবাদ এসেছে। যেমন বিএনপি কেএম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে নানান তাল বাহানা করেছে। এটা একটা ভয়াবহ না। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করেছে। ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে কেএম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য তত্ত্বাবধায়ক সরকারের গলা টিপে হত্যা করেছে বিএনপি 2004 থেকে 2006। এরপরে কোটি কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল বিএনপি। এরপরে একটা পাতানো নির্বাচন প্রায় করেছিল আওয়ামী লীগবিহীন একটা ভুমছাং, একটা নিজেদের পছন্দের ইয়াজউদ্দিনের অধীনে ভুয়া ভোটার তালিকার মাধ্যমে একটা নির্বাচনের দিন তারিখ সব ঠিক করেছিল। প্রচারণা শুরু হয়ে গেছিল, বিএনপি জামাত কেউ ছিল না। এই বিএনপির আকামের কারণেই তো 111 ঘটেছে আওয়ামী লীগের আন্দোলনের ফলে, এবং 111-এর হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ ফ্যাসিস্ট। এই যে সমস্ত ফেসিবাদের মূল দায়টা তো বিএনপি। বিএনপি যদি এইসব আকাম না করতো, ভোট চুরির মহা উৎসব আয়োজনের চেষ্টা না করতো, তাহলে কি বাংলাদেশে ফেসিবাদ আসতো? না, আসতো না। তাহলে 5 বছর পর নতুন সরকার ক্ষমতায় আসতো, একবার বিএনপি একবার আওয়ামী লীগ, একটা স্থিতিশীলতা থাকতো। এরপরে ঠিক আছে, বিএনপির ওই ভুলে আওয়ামী লীগ এসেছে। আওয়ামী লীগ আসার পরে বিএনপির ভুলের কারণে আওয়ামী লীগ টিকতে পেরেছে। যেমন 5 মে হেফাজতের কর্মসূচির সাথে যদি বিএনপি বেইমানি এবং গাদ্দারি এবং মুনাফিকি না করতো, তাহলে আওয়ামী লীগ 2013 সালের 5 মেই পড়ে যেত। আওয়ামী লীগ আর ফেসিস্ট উঠতে পারতো না। 2014 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসতো, হয়তো আবার 18 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। আওয়ামী লীগের জন্য এটা ভালো ছিল। আওয়ামী লীগ এরকম আজীবনের জন্য রাজনীতি থেকে হারিয়ে যেতে হতো না। এরপরে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন হলো। সেই নির্বাচনের পর যে আন্দোলন, সেই আন্দোলনকে যদি বিএনপি বন্ধ করে ঘরে ফিরে না যেত, আন্দোলনটা যদি কন্টিনিউ করতো, তাহলে মধ্যবর্তী ইলেকশন হতো, আওয়ামী লীগ সরকার পতন হতো। তাও করেনি। আন্দোলন মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে, টাকার বিনিময়ে, ব্যাংক রক্ষার বিনিময়ে আন্দোলন বিক্রি করে মির্জা আব্বাসরা পিছু হটেছে। তারপরে আওয়ামী লীগ ফেসিস্ট হয়েছে কিন্তু 13 সালের পর, 14 সালে নির্বাচনে ক্ষমতা এসে। তার আগে এরকম ফেসিস্ট হয়নি। ফেসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে, কিন্তু ফেসিস্ট হয়েছে 14 সালে ক্ষমতা আসার পর। তো 14 সালে ক্ষমতা আসতে পেরেছে, টিকতে পেরেছে, পুরোটাই
বিএনপির বলে। বিএনপি যদি বেইমানি না করতো, ভারতের ফাঁদে না করতো, তাহলে আওয়ামী লীগের পতন আগে হয়ে যেত। তো এই যে পুরো ফেসিবাদ দেখেন, আমরা আওয়ামী লীগকে গালাগালি করি, কিন্তু আসল দায়টা তো বিএনপির। এই ঐতিহাসিক দায় পর্যালোচনা আমাদেরকে করতে হবে। শুধু এটা না, বিএনপি নিয়ে আমরা আরো অনেক পর্যালোচনা করবো। বিএনপিকে ৭১-এর স্বাধীনতা বিরোধী রাজাকারীর জন্য, খুন, ধর্ষণ, গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, বিএনপির দায় আছে। এমনকি আওয়ামী বাকশালীদের পুনর্বাসনের জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে, এই ঐতিহাসিক দায় আছে। 19৭১ সালের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত আকাম সবগুলো বিএনপি করেছে। বিএনপি তখন ছিল না, তখন ছিল প্রচন্ড শক্তিশালী দল মুসলিম। জামাত ইসলামী তখন ছিল অত্যন্ত দুর্বল দল, আর জামাতের লোকজন কোনো অপকর্ম করেনি। এ কারণে স্বাধীনতার পর যে মামলা হয়েছে বা যে সাজা হয়েছে, যে বিচার হয়েছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাতে জামাতের লোকজন কিন্তু ধরা পড়েনি। রাজাকারী শান্তি কমিটির নামে আকাম টাকাম এগুলো সব করেছে বিএনপির লোকজন 19৭১ সালে। কারণ মুসলিম লীগ তখন অনেক বড় দল ছিল, আর মুসলিম লীগ আকাম করেছে, আর মুসলিম লীগই পরবর্তীতে বিএনপি হয়ে গেছে। মুসলিম লীগের পুরো সেটা বিএনপি হয়ে গেছে, যার ফলে বিএনপিতে সাজাপ্রাপ্ত রাজাকার পাওয়া যায়। সাজাপ্রাপ্ত রাজাকার বিএনপির প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে। আর জামাতের কোনো সাজাপ্রাপ্ত লোক, জামাতের লোকজনকে ফাঁসিয়েছে তো স্বাধীনতার প্রায় ৪৫ বছর পর। কিন্তু স্বাধীনতার পর শেখ মুজিব যে গরম গরম বিচার করেছেন, কারা কোথায় আকাম করেছে, তাতে জামাতের লোকজনের নাম বন্ধ ছিল না। কারণ জামাত ছিলই একটা ছোট দল। জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে, এটা ঠিক। ইয়াহিয়া খান টিক্কা খানদের সাথে বৈঠক করেছে, এটাও ঠিক। এবং পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে, এটাও ঠিক। কিন্তু খুন, ধর্ষণ, লুটতারাজ, অগ্নিসংযোগ, চুরি, বাটপাড়ি এগুলো কিছু করেনি। এগুলো করেছে সব বিএনপির লোকজন। যারা ৭১ সালে মুসলিম লীগ ছিল, তারাই পরবর্তীতে বিএনপি হয়ে গেছে। তো বিএনপি তো ঐতিহাসিক স্বাধীনতা বিরোধী দায় আছে, অপকর্মের দায় আছে। সাজাপ্রাপ্ত রাজাকাররা কিভাবে বিএনপির প্রধানমন্ত্রী হয়, এই দায় বিএনপির আছে। জনগণ এই দায়ের একদিন না একদিন জবাব চাইবে। আপনি কি মনে করছেন এগুলো গোপন করতে পারবেন? না, গোপন করতে পারবেন না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, আরো অনেক দায় আছে। বিএনপির দায় পর্যালোচনা করলে শেষ হবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশকে আরেকটা নরকে পরিণত করেছে আওয়ামী লীগ। খুন, ধর্ষণ, ব্যাংক ডাকাত থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে শেখ মুজিবের শাবকরা না করেছে, ভারতের দালালেরা না করেছে। এরপরে এক পর্যায়ে এসে বাকশাল কায়েম করেছে। বাকশাল কত বড় ক্ষতিকর আপনি তো জানেন। সেই রক্ষী বাহিনী আরো অনেক কিছু জানেন। বাংলাদেশটাকে একদম নরকে পরিণত করেছে। একটা বিপ্লব হয়েছে ৭৫-১৫ আগস্ট, সেই বাকশালীদেরকে আবার পুনর্বাসন করেছে এই জিয়াউর রহমান। তাহলে এই ঐতিহাসিক দায়, বাকশালীদের পুনর্বাসনের দায়। তখনকার জিয়াউর রহমান বাকশালীদের পুনর্বাসন না করলে আওয়ামী লীগ ২০১৪ সালের পর ফেসিস্ট হতে পারতো না। আওয়ামী লীগ ধ্বংস হয়েছিল ৭৫-১৫ আগস্ট, জিয়াউর রহমানের দায় আছে। অতএব দায় এড়াতে পারবে না। এখন এই ঐতিহাসিক দায় নিয়ে বিএনপি নতুন ফাঁদে পড়েছে। সেটা হচ্ছে ২০০১ সালে ক্ষমতা এসে অনেক আকাম করেছিল, যেমন ১০ টাকা অস্ত্র মামলা যে ঘটনা, ওটা সত্য কথা। চীন থেকে ১০ টাকা অস্ত্র এনেছিল, এটা সত্য কথা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। হয়তো অনেককে ষড়যন্ত্রভাবে সেখানে জড়ানো হয়েছে বা ফাঁসানো হয়েছে, কিন্তু ১০ টাকা অস্ত্র মামলা এটা তো মিথ্যা না। এবং 7 সিস্টার্সকে অশান্ত করা, উলফাকে আশ্রয় দেওয়া, পরেশ বড়ুয়ার সেই ঘটনা, এগুলো তো মিথ্যা না। এবং জঙ্গিবাদের উত্থান হয়েছিল, এগুলো মোটেও মিথ্যা না, সব সত্য কথা। আপনি কি ১০ টাকা অস্ত্র মামলাকে অস্বীকার করতে পারবেন? উলফাকে আশ্রয় দেওয়া, 7 সিস্টার্স নিয়ে অশান্ত করার চেষ্টা, সেই এগুলো কি অস্বীকার করতে পারবেন? নেবার। ভারতের সাথে এই চালাকি করেছিল, এটা অন্যায়। প্রতিবেশী দেশ, তাদের সাথে আপনি ন্যায্যতার ভিত্তিতে মাথা উঁচু করে দর কষাকষি করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তাদের অখণ্ডতা নিয়ে আপনি নাড়াচাড়া দিবেন, এটা বেশি চালাকি। এটা বিএনপি করেছে। এই জন্য ভারত কোশ্চিনকালও বিএনপিকে বিশ্বাস করে না, করবে না। এখন আবার সেই বিএনপি অনেক কষ্ট করে একটু বিশ্বাস করিয়েছিল, কিন্তু আবার ভারত সে অবিশ্বাস করেছে। আর ভারত বিএনপির বাটে পড়েছিল বলে এই ফেসিবাদ অনেক কিছু হয়েছিল, এবং জামাতও বিপদে পড়েছিল বিএনপি এগুলোর কারণে। কারণ এই 7 সিস্টার্স, উলফা, 10 টাকা কাণ্ড বিএনপি না ঘটালে জামাতও ভারতের রোশনালে এভাবে হয়তো পড়তো না, শত্রু থাকতো, কিন্তু এভাবে পড়তো না। এখন আবার সেই ভারতের চক্ষুশূল হয়েছে বিএনপি। কিভাবে? এই যে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি। এই যে বিজেপিকে সতর্ক, ভারত কি করে, এই যে কাঁটাতার দেয়, অমুক মানে ঘটনা শুরু হয়ে গেছে। বিএনপি ক্ষমতা এসেছে আর ভারত বাংলাদেশকে নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে। বিএনপির কপালে বিপদ আছে, এই ভারত বিপদ ঘটাবে। অবশ্য ভারতের হাত থেকে বিএনপিকে রক্ষা করতে আমরা বিএনপির সাথে আছি এবং থাকবো, কিন্তু বিএনপির অবস্থা ভালো না। ঐতিহাসিক দায় আছে এবং ভারতের সাথে মারাত্মক শত্রুতা। তারা কাঁটাতারের বেড়া, অমুক তমুক, মানে সেই 10 টাকা অস্ত্র মামলা, উলফা কাণ্ডে যেরকম ভারত বিএনপি খারাপ সম্পর্ক হয়েছিল, ওইরকম একটা অবস্থা আমরা আবার দেখতে পাচ্ছি। আজকের যে শিরোনামটি, সেই শিরোনামটি করতে আমি উদ্বুদ্ধ হয়েছি বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বহুকালের প্রত্যক্ষদর্শী কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি সেনাবাহিনীতে তার কর্মজীবন শুরু করেছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, শুধু জানাতেনভাবে নয়, একেবারে ফ্রন্টিয়ার লাইনে। তাই নিয়ে এবং তার যারা লোকজন সবাই বলার চেষ্টা করছেন যে উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম। এই কথাটি প্রথম বলেছিলেন কর্নেল অলি, এবং তিনি তার নিজের মুখে সেটা বলেছেন। তিনি জিয়াউর রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং জিয়াউর রহমান সাহেব তাকে উস্তাদ ডাকতেন, শিক্ষক ডাকতেন, টিচার। তিনি তার মিলিটারি সেক্রেটারি ছিলেন, মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন। তিনি বেগম জিয়ার খুবই ঘনিষ্ঠ ছিলেন। বেগম জিয়ার একেবারে দুর্দিনগুলোতে যখন তিনি বলতে গেলে একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তো সেই সময়টিতে তিনি বেগম জিয়ার খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং তাকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে দিনের পর দিন তিনি বেগম জিয়াকে সাহায্য করেছেন। তারপর বেগম জিয়া আবার যখন রাজনৈতিক দল করেছেন, রাজনীতিতে এসেছেন, ক্ষমতা লাভ করেছেন, কর্নেল অলিকে তিনি যথেষ্ট মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে তার দলে রেখেছেন। কর্নেল অলির সাথে মূলত সমস্যা হয়েছে তারেক রহমান সাহেবের হাওয়া ভবনের সঙ্গে। 1 2 নম্বর সমস্যা হয়েছে যে তার স্ত্রীকে নিয়ে, এবং জামাতের সাথে তার স্ত্রীকে নিয়ে সমস্যা হলো যে ওই সময়টাতে হাওয়া ভবন জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি নীতিগতভাবে জামাতকে প্রাধান্য দিত।
এবং জামাত যা চাইতো সেটাই হতো। তো সেক্ষেত্রে যে চট্টগ্রামের একটি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে কর্নেল ওলি চাচ্ছিলেন যে তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হোক। তো সেখানে তার স্ত্রীকে মনোনয়ন না দিয়ে জামাতকে যখন মনোনয়ন দেওয়া হলো এবং এটা নিয়ে যে একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতির প্রেক্ষিতে তিনি সদল বলে বেরিয়ে এলেন বহু সংখ্যক মন্ত্রীকে নিয়ে। আমার মনে নেই এখন বোধ হয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ক্যাবিনেট যাকে বলা হয় বিপ্লব হয়নি। অসংখ্য এমপি মন্ত্রীদেরকে নিয়ে তিনি এসে এলডিপি করলেন, বি চৌধুরী সহ। এবং এই ঘটনার সঙ্গে তার নিঃসন্দেহে দেশি বিদেশি যারা শক্তির ধারক, এটা আপনি সিআইএ বলেন, র বলেন, সম্পর্কে যে ছিল না তা নয়। এর কারণ হলো আমাদের দেশে যারা একেবারে রাস্তার লেদু গেদু ধলা, এদের সাথেও র সিআইএ বড় বড় কর্তারা দেখা করে। তো সেখানে কর্নেল ওলি এত বড় একটা সম্পর্ক মানে সিদ্ধান্ত নেবেন সরকার থেকে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আরও বেশ কয়েকজন মন্ত্রীকে তিনি সেই ক্যাবিনেট থেকে বের করে এনে 30-40 জন এমপিদেরকে তিনি পদত্যাগ করতে বাধ্য করলেন বা ইনফ্লুয়েন্স করলেন। এটা সহজ ব্যাপার ছিল না। বাংলাদেশে একবারই হয়েছে, ভবিষ্যতে আর হবে না, এটা কর্নেল ওলি করেছেন। তো সেই কর্নেল ওলি এলডিপির এই কাজ করতে গিয়ে তার বিএনপির সঙ্গে কথা হয়েছে, অনেক নেতাদের সঙ্গে কথা হয়েছে গোপনে। এই কাজ করতে গিয়ে তার আওয়ামী লীগের তৎকালীন যারা নেতা ছিলেন তাদের কাছ থেকে তিনি নিঃসন্দেহে একটা আশ্বাস পেয়েছিলেন যে আপনি যা কিছু করবেন আমরা আছি, যদি আমরা আগামীতে ক্ষমতায় আসি এটা ভালো, অথবা এই পার্লামেন্টে আপনি যদি বিদ্রোহ করতে চান আমরা আপনাকে সমর্থন দেবো, এরকম নানা রকম। আপনি যদি প্রধানমন্ত্রী হতে চান আপনাকে দরকার প্রধানমন্ত্রী বানাবো, শেখ হাসিনা এই ধরনের কথাবার্তা বলতে পারেন। ফলে এই কথাগুলো বলার অর্থ যে একটি মানুষ সামরিক বাহিনীতে যোগদান করার পর তিনি দীর্ঘদিন বাহিনীতে ছিলেন, বাইরে ছিলেন, রাজনীতি করেছেন, দলের ভিতরে থেকেছেন, দলের বাইরে থেকেছেন। এখন আবার তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছেন তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তার এককালীন শত্রু, ঘোরতর শত্রু জামাতের সঙ্গে তিনি মিত্রতা করেছেন। ফলে হি ইজ নট এ নর্মাল ম্যান। আমি আবার বলি, সে কোনো সাধারণ ব্যক্তি নয়, অসাধারণ ব্যক্তি। এই সমস্ত মানুষ যত বয়স হয় তাদের বুদ্ধির পরিপক্কতা বাড়ে, এ ধরনের মানুষের যত বয়স হয় তাদের তত সাহস বাড়ে। এবং অনেকে বুড়ো হলে মানুষের যেমন একটা মতিভ্রম হয়, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতিভ্রম, এরকম কিন্তু কর্নেল ওলির এখন পর্যন্ত দেখা যায় না। এখনও সে কেতাদুরস্ত স্টাইল করে চুল মানে মানে যাকে বলা হয় যেখানে কলপ রাখা দরকার সেখানে কলপ লাগায়, কালো রং যেখানে সাদা করা দরকার সাদা রাখা যায়, পোশাক আশাকে মানে তার বয়সে প্রায় 85-86 বছর বা 87 বছর। এটা দেখে একটা মনে হবে না, তার কণ্ঠ ঠিক ওরকম আছে। তো তিনি অতি সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা সম্পর্কে, সেই বক্তব্যের মুদ্রা কথা হলো শেখ হাসিনা ভারতের প্রশাসনকে বলেছে যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রূপে শুভেন্দুকে তার দরকার। বোঝার চেষ্টা করুন। তাহলে ভারতে যেটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রয়েছে সেখানে সবাই যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জয়লাভ করে আসে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এখনও ভারতে কল্পনা করা যায় না, কিন্তু এই পশ্চিমবঙ্গে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে শেখ হাসিনার পরামর্শে। এখন শেখ হাসিনা এই পরামর্শ কাকে দিয়েছেন? নরেন্দ্র মোদী, অমিত শাহকে। তাহলে বুঝুন দিল্লির উপরে শেখ হাসিনার কতটা প্রভাব। এটা আমি তো বললাম যে এই যে এত লম্বা কথা বললাম কর্নেল ওলি সম্পর্কে, এটা পাগলের প্রলাপ নয়। তো শেখ হাসিনা দিল্লিকে বলেছে যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় তার শুভেন্দুকে দরকার। দ্বিতীয়ত হলো শুভেন্দু তো নর্মাল ভোটে পাশ করবে না। এখন এই ভোটগুলো করার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং লাগবে। এখন ভারত তো এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে এক্সপার্ট নয়। তাহলে কি হলো? শেখ হাসিনা যে সমস্ত লোকজন বাংলাদেশ থেকে এখন ভারতে আছেন, দিল্লিতে আছেন, কলকাতাতে আছেন, তাদের সঙ্গে ভারতের প্রশাসনের একটা সমঝোতা হয়েছে এবং সেই সমঝোতার ভিত্তিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারপরে সেই পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতা আনা হয়েছে। এটা কর্নেল ওলি বলেছেন। আমি ধরে নিলাম এটা সত্য। যদি সত্য হয় তাহলে পশ্চিমবঙ্গে শুভেন্দু নয়, মানে শেখ হাসিনা আসলে পশ্চিমবঙ্গের এখন গভর্নর, মানে যাকে বলা হয় নরেন্দ্র মোদীর প্রতিনিধি। শেখ হাসিনা যেভাবে বলবেন শুভেন্দু সেভাবেই চলবেন। আর পুরো কলকাতা, পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি, আসাম, এই পুরো এলাকা এখন শেখ হাসিনার একক কর্তৃত্বে চলবে, যদি কর্নেল ওলির এই বক্তব্য আপনি সত্য হিসাবে ধরেন। এবং ইতিমধ্যে দেখবেন যে শুভেন্দু ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা সেই ইউনূস জামানার চাইতে খারাপ হয়ে গেছে। চীনের সঙ্গে সম্পর্ক করার জন্য বাংলাদেশ পাগল হয়ে গেছে, আমেরিকার গ্রিন সিগন্যাল চাচ্ছে। আর অন্যদিকে সীমান্তে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটে গেছে গত কয়েকদিনের পর পর। এর বাইরে শুভেন্দু সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দিয়েছে যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হবে এবং বিভিন্ন জায়গাতে এই কাঁটাতারের বেড়া পাহারা দেওয়ার জন্য যে জমি দরকার সেই জমি পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে দিবে, যেন তারা অসংখ্য ঘাঁটি এবং চকি তৈরি করতে পারে এবং সরাসরি সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বাঙালি কাঁটাতারের বেড়াকে ভয় করে না। এটি খুবই হাস্যকর একটা কথা বলা হয়েছে, বাঙালি কাঁটাতারের বেড়াকে ভয় করে না। তো একজন, এই গল্পটা এরকম যে খুব কমন গল্প, সবাই জানে। সে বলছে যে একজন লোক বলছে তোকে একটা থাপ্পড় দেবো। তো প্রতিপক্ষ বলছে যে আপনি থাপ্পড় দেবেন, আমি কি তার জন্য অপেক্ষা করবো? আমি কি বসে থাকবো? তো বলে যে তুই কী করবি? তো বলে যে আমি দৌড় দেবো, আমি দৌড় দিয়ে পালিয়ে যাবো যেন আপনি থাপ্পড় দিতে না পারেন। তো এরকম বাঙালি যে বীরত্ব, সেই বীরত্ব নিয়ে নানা রকম ব্যঙ্গ কৌতুক আছে এবং সেই ব্যঙ্গ কৌতুকের সাথে বাঙালি কাঁটাতারের বেড়াকে ভয় করে না। বাঙালি কাঁটাতারের বেড়া উপরে ফেলতে জানে, বাঙালি ওই কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে সুড়ঙ্গ করে চলে যেতে পারে।
বাঙালি শিশুরা ওই কাঁটাতারের বেড়া অতিক্রম করতে গিয়ে কাঁটাতারের বেড়ার সাথে আটকে যেতে পারে এবং বিএসএফের গুলিতে প্রাণ হারাতে পারে। এছাড়া বাঙালি কাঁটাতারের বেড়াকে ভয় করে না, এর কী ব্যাখ্যা হতে পারে? যারা দিতে পারে তারা দিয়ে দিন, আমি এটাই দিলাম আর কি। এই কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। সরকারের আরও দায়িত্বশীল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এই মুহূর্তে কায়েদে আজম, সরকারের কায়েদে আজম, প্রধান ব্যক্তি। তো সেই কায়েদে আজম তিনি বলছেন যে ভারত তার সীমান্তে বেড়া নির্মাণ করবে, কাঁটাতারে বেড়া দেবে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, এটি নিয়ে আমাদের বলার কি আছে? কথা কিন্তু সত্য। ভারত কাঁটাতারে বেড়া নির্মাণ করবে, তাতে আমাদের কি? আপনার বাড়িতে আপনি দেয়াল তুলবেন, আপনাদের কি? আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা তার জবাবে দেয়াল তুলব কিনা, এটা হলো প্রশ্ন। তো এইভাবে দেখুন সীমান্ত নিয়ে বাকবিতণ্ডা চলছে, কথাবার্তা চলছে। সরকার একজন উপদেষ্টা বলেছেন যে আগে যেভাবে শেখ হাসিনার জামানাতে গুলি করে লোক মারা হতো, ওটা এখন আর সম্ভব হবে না। যদি এই ধরনের কাজ দিল্লি করে বা ভারত করে, অর্থাৎ গোলাগুলি করে লোক মারে, বাংলাদেশ বসে থাকবে না। ভালো কথা, ভারত 3 জনকে মেরে ফেলেছে, এখন বাংলাদেশ বসে বসে কয়জনকে মেরেছে বা কীভাবে বসে থেকেছে বা দৌড় দিয়েছে, এই কথা তো আমরা জানতে চাই। আদারওয়াইজ এই ধরনের কথাবার্তাগুলো একবারই বলেছে, কিন্তু দ্বিতীয়বার এই কথাগুলো আর বললে মানুষজন বিশ্বাস করবে না। ইট মিনস ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা আশা করা হচ্ছিল নতুন সরকারের জমানাতে, সেটা হচ্ছে না। দ্বিতীয়ত, এটা বুমেরাং হয়ে গেছে ইনু জমানার চাইতে। তৃতীয়ত, যে বর্তমান সরকারকে ক্ষমতা আনার জন্য দিল্লির পক্ষ থেকে, রয়ের পক্ষ থেকে একটা মাস্টার প্ল্যান ছিল। এই ধরনের যে কথাবার্তা ছিল, এটি হয় মিথ্যা, তাহলে এক ধরনের প্রতিক্রিয়া হবে। আর যদি সত্য হয়ে থাকে, তাহলে দিল্লি এবং রয়ের কথা যদি সরকার না শুনে, তাহলে সেক্ষেত্রে সরকার, দিল্লি সরকার বর্তমান বাংলাদেশ সরকারের উপরে কী কী নেতিবাচক শক্তি তারা প্রয়োগ করতে পারে, সফট পাওয়ার প্রয়োগ করতে পারে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। যেটা বলছিলাম, শেখ হাসিনা পশ্চিমবঙ্গে, ইট ডাজ নট মিন যে শেখ হাসিনা একবার ফ্লাই করে দিল্লির পরিবর্তে পশ্চিমবঙ্গতে এসে বসবাস করেছেন, তা নয়। এই যে শুভেন্দু যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলো, এখন আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের ভিসা আছে না আছে ডাজ নট ম্যাটার, বুক ফুলিয়ে তারা এখন পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবে, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবে। ওই যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, সে তো বিরাট একটা ফুলের তোলা নিয়ে শুভেন্দুর সঙ্গে দেখা করে আসলো এবং সেই ছবি আবার সে ফেসবুকে দিল। আওয়ামী লীগের অসংখ্য টেলিগ্রাম, তারপরে যে সকল সামাজিক মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ হয়, সেখানে এই শুভেন্দুর আগমন, পশ্চিমবঙ্গে বিজেপির যে জয়লাভ, এটা নিয়ে রীতিমতো আনন্দ উল্লাস। এবং আওয়ামী লীগের যারা বাংলাদেশে পালিয়ে আছে, তারা সবাই এখন রীতিমতো প্রতিদিন পালা করে হাঁসের মাংস সেই বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে পূর্বাচল আছে, নীলা মার্কেট আছে, তারপর ওয়েস্টিন আছে, যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী পাল্লা দিয়ে তারা হাঁসের মাংস খাওয়া শুরু করে দিয়েছে। তাদের শক্তি দরকার, গরম দরকার। এরই মধ্যে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকারের সাথে সেলিব্রেশনকে কেন্দ্র করে বাংলাদেশের ছাত্রলীগের কয়েক দফা মিছিল হয়েছে, ছাত্রলীগের কমিটিগুলো নতুন করে গঠিত হচ্ছে, একটার পর একটা কমিটি দিচ্ছে। তো এই প্রেক্ষিতে এই যে কর্নেল ওলি যে কথাগুলো বললেন যে শেখ হাসিনার পরামর্শে ভারত ইঞ্জিনিয়ারিং করে শুভেন্দুকে সেখানে বসিয়েছে, এবং সেটা যদি সত্যি হয়, তাহলে শুভেন্দু বসে থাকবে না, শেখ হাসিনাও বসে থাকবে না, আর সরকার যারা আছেন তারা নিঃসন্দেহে নাকে তেল দিয়ে ঘুমাবে না। বুঝতে পারছেন যে সামনে যে পরিস্থিতিগুলো কতটা জটিল হয়ে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।